সালাম আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য ব্যায়াম কোডের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করছিলাম, তাই আজকের ক্লাস। আশা করছি আপনারা আগের ভিডিওগুলো দেখেছেন। উম, আপনারা আগের ভিডিওগুলো না দেখলে দেখে নেবেন ইনশাআল্লাহ, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকুন। প্রতিদিনই আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, সাধারণ অভিপ্রায় বলতে কি বোঝায়? টিকা লিখুন, সাধারণ অভিপ্রায় বা ইচ্ছা। আমরা দেখি সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন। দণ্ডবিধির 34 ধারায় সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন সম্পর্কে বলা হয়েছে, ধারা 34 অনুসারে দুই বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় পূরণের জন্য কোনো অপরাধমূলক কাজ করলে তখন তাদের প্রত্যেকে উক্ত কাজের জন্য এমনভাবে দায়ী হবে যেন তারা প্রত্যেকে আলাদাভাবে কাজটি করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে সবাই যৌথভাবে দায়ী হবে। এটাই হলো কমন ইন্টেনশন। দুই বা ততোধিক ব্যক্তি লাগবে। দণ্ডবিধি 1860-এর 34 ধারার মূল বক্তব্য হচ্ছে, অপরাধ করার অভিপ্রায়ে অপরাধে যোগদান করলে তিনি অপরাধী হয়ে পড়েন। 34 ধারার প্রয়োগ করতে হলে দেখতে হবে যে অভিযুক্ত ব্যক্তিদের অভিপ্রায় কি ছিল, ছিল কিনা, এবং সেই অভিপ্রায়ে তারা কাজ করছিল কিনা। এটা হলো কথাবার্তা। আমরা একটু শর্তগুলো দেখার চেষ্টা করি। শর্তগুলো কি? ধারা 34-এর অধীন অভিন্ন অভিপ্রায়ের নীতি প্রয়োগ করার জন্য নিম্নোক্ত শর্ত বা উপাদানসমূহ বিদ্যমান থাকতে হবে। দুই বা ততোধিক ব্যক্তি থাকতে হবে, অপরাধজনক কাজ সংগঠিত হতে হবে, এবং তাদের মধ্যে অভিন্ন অভিপ্রায় কমন ইন্টেনশন থাকতে হবে, এবং সকলের অংশগ্রহণ পার্টিসিপেশন থাকতে হবে। তারা উক্ত অপরাধমূলক কাজের জন্য যৌথভাবে জয়েন্ট লায়েবল হবে। এই উপাদানগুলো থাকলেই তারা 34 ধারায় অভিন্ন অভিপ্রায়ের দায়ে করা যাবে। দেখেন, আমরা একটা গুরুত্বপূর্ণ কেস রেফারেন্স দেখি। এটা হলো মামলাটা হচ্ছে বারেন্দ্র কুমার ঘোষ বনাম কিং এম্পায়ার, 1925। মামলাটির ফ্যাক্ট ছিল, পোস্টমাস্টার অফিসে বসে টাকা গুনছিলেন। এমন সময় কিছু ব্যক্তি অস্ত্রসহ সেখানে উপস্থিত হয় এবং তার কাছ থেকে টাকা দাবি করে। পোস্টমাস্টার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার প্রতি গুলি ছুড়ে, যার ফলে পোস্টমাস্টার ঘটনাস্থলে মারা যান। বাকিরা পালিয়ে যেতে পারলেও তাদের মধ্যে বারেন্দ্র কুমার ধরা পড়ে। তাকে 302/34 ধারা অনুসারে অভিযুক্ত করা হয়। বারেন্দ্র কুমার দাবি করে যে সে গুলি করেনি, বরং সে বাইরে বারান্দায় দাঁড়িয়ে ছিল। পোস্টমাস্টার হত্যার অভিযোগে বিচারিক আদালত বারেন্দ্র কুমারকে মৃত্যুদণ্ড প্রদান করেন, যদিও সে গুলি করেনি। সে আপিল করলে হাইকোর্ট তার আপিল খারিজ করে দেয় এবং বিচারিক আদালত রায় বহাল করে। মামলার রায় প্রিভি কাউন্সিলে গেলে সেখানেও বিচারিক আদালত রায় বহাল রাখা হয়। শেষ পর্যন্ত বারেন্দ্র কুমারের মৃত্যুদণ্ড হয়। প্রিভি কাউন্সিল মতামত দেন যে বারেন্দ্র কুমার বাইরে দাঁড়িয়ে থাকলেও, যেহেতু তারা সাধারণ অভিপ্রায় বাস্তবায়নের অপরাধটি করছিল, তখন প্রত্যেকে ব্যক্তি এমন ভাবে দায়ী হবে যেন সে নিজে কাজটি করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি সরাসরি কোনো অপরাধ করছে কিনা তা বিবেচ্য বিষয় নয়, তার অপরাধ করা সাধারণ অভিপ্রায় ছিল কিনা, তা অপরাধ অনুসারে সংগঠনে অংশগ্রহণ করছে কিনা, তাই এখানকার বিবেচ্য বিষয়। আমরা পরের প্রশ্নে চলে যাই। বেআইনি সমাবেশের সংজ্ঞা দিন। বেআইনি সমাবেশের সংজ্ঞা। ঠিক আছে, বেআইনি সমাবেশ বা বেআইনি জনতা, এটা অ্যাডভোকেটশিপ 2006, 2009, 2010, 2014। বেআইনি সমাবেশের সদস্যদের কি কি শাস্তি হতে পারে? বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি কি? বেআইনি সমাবেশ আনলফুল অ্যাসেম্বলি। দণ্ডবিধির 141 দ্বারা বেআইনি সমাবেশ বা বেআইনি জনতার সংজ্ঞা দেওয়া হয়েছে, 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ বা বেআইনি জনতা বলে গণ্য হবে যদি তাদের মধ্যে নিম্নলিখিত সাধারণ উদ্দেশ্য থাকে: অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারী তাদের আইনগত ক্ষমতা প্রয়োগে ভয় দেখানো, তারপরে কোনো আইন বা আইনগত ব্যবস্থা প্রয়োগে বাধা দেওয়া, কোনো অনিষ্ট বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ সংঘটন করা,
কোনো অপরাধমূলক বল প্রয়োগে বা প্রয়োগের ভান করে কোনো সম্পত্তি অর্জন বা কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা। অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন কাজ করতে বাধ্য করা যা তিনি করতে বাধ্য নন, এমন কাজ করা থেকে বিরত রাখা তিনি কাজটি করতে পারেন। অর্থাৎ পাঁচ বা ততোধিক ব্যক্তি এইরূপ সাধারণ উদ্দেশ্য সাধনে কোনো কাজে একত্রিত হলে তা বেআইনি সমাবেশ বা জনতা বলে গণ্য হবে। কোনো সমাবেশ শুরু থেকে বেআইনি নাও হতে পারে। সমাবেশটি প্রথমে আইনগত ছিল, কিন্তু যখনই উক্ত সমাবেশের উপযুক্ত পাঁচটি উদ্দেশ্য বাস্তবায়ন দেখা দিবে, তখনই এটা বেআইনি সমাবেশে পরিণত হবে। বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে নিম্নোক্ত শর্তসমূহ উপাদান বিদ্যমান থাকতে হবে: কমপক্ষে পাঁচজন সদস্য থাকতে হবে এবং 141 ধারার উল্লেখিত সাধারণ উদ্দেশ্য হতে যে কোনো একটি বিদ্যমান থাকতে হবে। আমরা একটু দেখি বেআইনি সমাবেশের শাস্তি। বেআইনি সমাবেশের সদস্য হলে 6 মাস পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড উভয়ই। 143 ধারাতে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান করলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয়ই। 144 ধারাতে বলা আছে কোনো বেআইনি সমাবেশ ভঙ্গ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও তাতে যোগদান অবস্থান করলে 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা উভয়। 145। তাহলে আমরা এখানে দেখতেছি 143, 44, 45। তাইলে হলো এখানে মাত্র 6 মাস, তারপর হলো 2, 2। তাহলে আপনারা মনে রাখতে পারেন 622। যদি আমাদের 6 বছরের কোনো শাস্তি আমাদের দণ্ডবিধিতে নাই, তাহলে 622 দিয়ে মনে রাখতে পারেন। কত দিয়ে মনে রাখতে পারেন? কোড নাম্বার হলো 622। কিসের? বেআইনি সমাবেশের। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন, দাঙ্গা বা হাঙ্গামা 2006, অ্যাডভোকেট চিফ 2006 সালে আসছে। দাঙ্গের উপাদানগুলো কি কি? দাঙ্গা দণ্ডবিধি 1860-এর 146 দ্বারা দাঙ্গার কথা বলা হয়েছে। বেআইনি সমাবেশের উদ্দেশ্যে সাধনে বা এর কোনো সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে বল প্রয়োগ বা দাঙ্গা সৃষ্টি হয়। এসেছিল যে দাঙ্গার সংখ্যা হতে নিম্নোক্ত শর্তগুলো বেআইনি সমাবেশ হতে হবে এবং বল প্রয়োগ বা উগ্রতা করবে, তাহলে হয়ে যাবে কি? দাঙ্গা। তাহলে এই দুটো উপাদান থাকলে বেআইনি সমাবেশ দাঙ্গায় ঘটবে। কোনো জড়বস্তু, ঘর বাড়ি দোকান ইত্যাদির উপর বল প্রয়োগ করে ক্ষতি সাধন দাঙ্গার অন্তর্ভুক্ত। যেহেতু দাঙ্গা বেআইনি সমাবেশ থেকে সৃষ্টি হয়, তাই দাঙ্গার জন্য কমপক্ষে পাঁচজন সদস্য প্রয়োজন, নয়তো দাঙ্গা বলে বিবেচিত হবে না। এটা দাঙ্গার শাস্তি একাধিক 2 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড উভয়ই। 147। আর মারাত্মক অস্ত্রে দাঙ্গা করলে 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা উভয়। 148 বলা আছে। এরপরে হলে আমরা 4 নম্বরে দেখি যে কখন একটা সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়। তাইলে কখন একটি সমাবেশ বেআইনি সমাবেশে পরিণত হয়? 2021 সালে আসছে। তাইলে আমরা একটু আগে যে বিষয়গুলো বললাম যে 1860-এর 141 অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তি কর্তৃক কোনো কাজে একত্রিত হয়ে কোনো সাধারণ বা আইনগত সমাবেশ গঠন করে উক্ত সমাবেশে যদি নিম্নোক্ত উদ্দেশ্য দেখা যায়, তাকে সমাবেশে বেআইনি সমাবেশে গণ্য হবে। অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে সরকার বা আইন পরিষদ বা সরকারি কর্মচারীকে আইনগত ক্ষমতা প্রয়োগের ভয় দেখানো, কোনো আইন বা আইনগত সংস্থার বাধা দেওয়া, কোনো অনিষ্ট বা অপরাধজনক অধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধে সংগঠন করা, কোনো অপরাধমূলক বল প্রয়োগে বা প্রয়োগের ভান করে সম্পত্তি অর্জন বা কোনো ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা। লাস্ট হলো আপনার অপরাধমূলক বল প্রয়োগের মাধ্যমে কোনো ব্যক্তিকে এমন কোনো কাজ করতে বাধ্য করা যিনি কাজ করতে বাধ্য হন, এমন কাজ করা থেকে বিরত রাখা যা তিনি করতে বাধ্য। 5 বছর ধরে ব্যক্তি এরূপ সাধারণ উদ্দেশ্য সাধনে একত্রিত হয়ে বেআইনি সমাবেশ জনতা বলে গণ্য হবে এবং সমাবেশ শুরু থেকে বেআইনি নাও থাকতে পারে। সমাবেশটি প্রথমে আইনগত ছিল, কিন্তু যখনই সমাবেশে পাঁচজন ব্যক্তির উপস্থিত দেখা দিবে, তখন এটা বেআইনি সমাবেশে পরিণত হবে। পরীক্ষায় আসার মতো প্রশ্ন যে বেআইনি সমাবেশ দাঙ্গার মধ্যে পার্থক্য। বেআইনি সমাবেশ বা দাঙ্গার সংখ্যাগত পার্থক্য আবার হলো 141 ধারায়, আর একটা হলো 146 ধারায়। তারপরে কিছু হলো 5 বছর যদি থাকবে তবে সমাবেশে গণ্য হবে। আর যেখানে কি করবে বল প্রয়োগ বা
উগ্রতা থাকবে, তাতে দাঙ্গা সৃষ্টি হবে। তুলনামূলক কম সহিংসতা, আর এটা সহিংসতা বেশি। এখানে শাস্তি হলো 6 মাস, আর শাস্তি দেওয়া আছে এখানে 47-এ। আর বেআইনি সমাবেশের শাস্তি 6 মাস, এখানে 2 বছর। কোনো কোনো সাধারণ বা আইনসম্মত সমাবেশ বেআইনি সমাবেশে রূপান্তরিত হইতে পারে। কোনো বেআইনি সমাবেশ সহিংসতা বা উগ্রতা দ্বারা দাঙ্গায় রূপান্তরিত হতে পারে। আসামিকে বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে 141 দ্বারা উদ্দেশ্য কি ছিল, এবং আসামিকে দাঙ্গা দেওয়ার ক্ষেত্রে 141 দ্বারা যদি বেআইনি সমাবেশ সৃষ্টি হয়। তারপরে আমরা দেখি যে আহ সাধারণ উদ্দেশ্য বলতে কি বোঝায়। 2004, 2006, 2007-এ আসছে সাধারণ উদ্দেশ্য, কমন অবজেক্ট, খুবই গুরুত্বপূর্ণ। সাধারণ উদ্দেশ্য বলতে সেই উদ্দেশ্যকে বোঝায় যা পূরণ করতে সমাবেশের সকল সদস্য সমবেত হয়েছিল। অন্যভাবে বলতে গেলে যে সকল উদ্দেশ্য থাকে ব্যক্তি সমাবেশে পরিণত হয়, যেসব উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য বলে। কোন উদ্দেশ্য সাধারণ উদ্দেশ্য বলে গণ্য হবে 141 ধারা বলা হয়েছে। 141 ধারা বলা হয়েছে নিম্নোক্ত উদ্দেশ্য সঙ্গে সাধারণ উদ্দেশ্যে গণ্য হবে। এই কথাগুলোই থাকবে। আর একটু আগে যে বিষয়গুলো দেখেছি, বিষয়গুলো থাকলে উদ্দেশ্য। আমরা একটা 7 নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। অভিন্ন অভিপ্রায় অংশগ্রহণ ছাড়া চৌধুরী যারা ইয়া হইতে পারে না, হ্যাঁ, শাস্তি দেওয়া যায় না। আমরা সেটা একটু দেওয়ার চেষ্টা করি। 2020 সালে আসছে অভিন্ন অভিপ্রায় অংশগ্রহণ উপস্থিতি ছাড়া চৌধুরী যারা প্রযুক্ত হতে পারে না, এটাই। তাইলে 34 ধারা অনুযায়ী একই অভিপ্রায় পূরণের জন্য বিবাদী ব্যক্তি যখন কোনো অপরাধ সংগঠন করে, তখন তাদের প্রত্যেকে সে পদে দায়ী হবে। 34 ধারার অভিন্ন অভিপ্রায় তাদের বৈশিষ্ট্য হলো যে বিবাদী ব্যক্তি অপরাধকে সংগঠিত হতে হবে, তাদের মধ্যে আমার ইন্টেনশন থাকতে হবে এবং সেখানে পার্টিসিপেশন থাকতে হবে, এবং উক্ত অপরাধের জন্য যৌথভাবে জয়েন্ট লায়াবল হবে। উপযুক্ত বৈশিষ্ট্য দেখে বোঝা যায় অপরাধ সংগঠনের জন্য এর মধ্যে অভিন্ন অভিপ্রায় অংশগ্রহণ প্রয়োজন। এই দুটি বিষয় অবশ্যই থাকতে হবে। অভিন্ন অভিপ্রায় সংগঠন করা হয়, তখন উক্ত অপরাধে যারা ছিল তাদের অংশগ্রহণ থাকতে হবে। কারণ যদি 34 প্রয়োজন অনুসারে আসামিদের অবশ্যই অংশ নিতে হবে, এবং 34 প্রয়োগ করতে হবে। আসামি যে অপরাধে অংশ নিয়ে তা প্রমাণ করতে হবে। তার ভিতরে তারা যদি বোঝা যায় অভিনয় অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া চৌকিটি দ্বারা অভিযুক্ত করা যায় না। এই সাধারণ অভিপ্রায় সাধারণ উদ্দেশ্য একজন ব্যক্তিকে অপরাধ দায়ী করা যায়, এবং যদিও সেই ব্যক্তি সরাসরি অপরাধ সংগঠন করা নাই। বিস্তারিত আলোচনা 2020 সালে আসছে। এই একটু আগে আমরা যেটা বললাম যে কিং এম্পায়ার বা চৌধুরী যারা করা যাবে, এই ঘটনাটা আপনারা এখানে বর্ণনা করে দেবেন, তাইলে হয়ে যাবে। আর এরপরে হচ্ছে হলো 2023 সালেও আসছে যে আপনার 23 সালে আসছে সাধারণ অভিপ্রায় বা সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য। দেখলাম আমরা একটু পার্থক্যগুলো দেখার চেষ্টা করি। যে সাধারণ অভিপ্রায় 1860-এর 34 দ্বারা, আর এখানে হলো 149 দ্বারা 1860-এর দণ্ডবিধি। 34 দ্বারা অনুযায়ী অভিন্ন অভিপ্রায়ের একাধিক ব্যক্তি যখন অপরাধ সংগঠন করে, তাদের প্রত্যেকেই, এই আপনারা কথা বলবেন না, এভাবে মোবাইল বাজাচ্ছেন কেন, ব্যক্তি সেই অপরাধের জন্য দায়ী হবে। 149 অনুযায়ী সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে অনুষ্ঠিত অপরাধের জন্য বেআইনি সমাবেশের সদস্য দায়ী হবে। আপনারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না? ভাইরে, মনোযোগ দিতে হবে। সাধারণ অভিপ্রায়ের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন সদস্য, আর সাধারণ উদ্দেশ্যের ক্ষেত্রে সদস্য থাকবে 5 জন। এরপরে দেখেন, বিষয়গুলো সহজ, কিন্তু না পারলে তো সমস্যা। অংশগ্রহণের বিষয়টা দেখেন। এখানে অভিপ্রায়ে অংশগ্রহণ প্রয়োজন, আর এখানে অংশগ্রহণ উপস্থিতি থাকলেই যথেষ্ট। এখানে স্বতন্ত্র অপরাধ, সাধারণ অভিপ্রায় কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে না। আহ, সাধারণ উদ্দেশ্য স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করে, অর্থাৎ আপনার সাধারণ অভিপ্রায়ে 2 জন ব্যক্তিকে দণ্ড দেওয়া যায়, আর এখানে 5 জন ব্যক্তিকে দণ্ড দেওয়া যায়। আবশ্যিক বিষয় কি, এখানে দুটি বিষয় আবশ্যিক হলো সাধারণ অভিপ্রায়ে অংশগ্রহণ করা, এখানে উদ্দেশ্য হলো বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা। সাধারণ অভিপ্রায়ে পূর্ব পরিকল্পনা আবশ্যক, কিন্তু পূর্ব পরিকল্পনা আবশ্যক নয়, পূর্ব পরিকল্পনা লাগবে না। এরপরে আমরা দেখার চেষ্টা করি অপরাধমূলক ষড়যন্ত্র বা ক্রিমিনাল কনস্পাইরেসি কি। দণ্ডবিধি 1860, 120 অনুসারে 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধভাবে করতে সম্মতি তাকে অপরাধমূলক ষড়যন্ত্র বলে। 2 বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে সম্মত হলে অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে। ফৌজদারি অপরাধ সংঘটিত
করার উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির সম্মতি হলে 1860-120 ক অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্র। 120 উপাদানগুলো কি? দুই বা ততোধিক ব্যক্তি তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে, এবং কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে। কোনো ষড়যন্ত্র অনুসারে কাজটা করা, কিছু উপাদান বিদ্যমান থাকলে অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য হবে। উল্লেখিত সম্মতি অনুযায়ী অপরাধী সংঘটিত হয়েছে কিনা তার বিবেচ্য বিষয় নয়। সম্মতি অনুযায়ী অপরাধী সংঘটিত না হলে অপরাধমূলক ষড়যন্ত্র দণ্ডিত হবে। তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তিটা আমরা একটু দেখি। এখানে দুইটা ভাবে শাস্তির বিধানটা দেওয়া আছে। সেটা হচ্ছে 120 খ অপরাধমূলক ষড়যন্ত্র শাস্তির বিধান আছে, যেমন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 2 বছর বা তার অধিক হইলে। এটা একটু মাথায় রাখবেন। তাহলে সেম শাস্তি পাবে, সেম শাস্তি, উত্তরূপ শাস্তিতে দণ্ডিত বা 2 বছরের নিচে কোনো অপরাধেরই হইলে তাহলে এখানে হলো 6 মাস। এই দুইটা জিনিস এখানে একটু মনে রাখবেন, তাইলে হয়ে যাবে। এরপরে দেখেন, আমরা এই পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি। যে 34 তো আমরা জানি, এখানে সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর 107 অ্যাবেটমেন্ট, পেনাল কোডের 118-60-এর 7 দ্বারা অপরাধের সহায়তা বা অ্যাবেটমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে। আর 120-এর কথা বলতেছে হলো আপনার অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার দেখেন 2 নম্বরে কি বলতেছে। 2 নম্বরে বলতেছে যে 34 ধারার মূল কথা হলো কয়েকজন ব্যক্তি একাধিক হয়ে তাদের সকলের সাধারণ অভিপ্রায়, সাধারণ কল্পে অপরাধমূলক কাজ করলে তাদের তাদের প্রত্যেকে উক্ত কাজের জন্য এমনভাবে দায়ী হবেন যেন উক্ত কাজটি উক্ত ব্যক্তি এককভাবে সম্পূর্ণ করেছেন। আর 107-এর কথা হচ্ছে কোনো ব্যক্তি অপরাধের সহায়তা করলে গণ্য হবে প্রথমত কোনো ব্যক্তি কোনো বিষয় সম্পাদনে প্ররোচনা দেয়। দ্বিতীয়ত এক বা একাধিক ব্যক্তি অপর কোনো এক বা একাধিক ব্যক্তির সাথে কোনো বিষয়ে চক্রান্তে লিপ্ত হয়, বা যার ফলে কোনো কাজ করা থেকে বেআইনিভাবে বিরত থাকা, এটাই। আর এখানে হলো 120 হলো দুই বা ততোধিক ব্যক্তি কি করবে? অবৈধ কাজ বৈধ বা অবৈধ উপায়ে সম্পাদন করতে বা সম্মত হয়, তখন অনুরূপ চুক্তি অপরাধমূলক ষড়যন্ত্র বলে অভিহিত হবে। তাই উক্ত অপরাধ সংগঠনের চুক্তি ব্যতীত অন্য কোনো চুক্তি, অনুরূপ চুক্তি অনুসারে চুক্তিটি ছাড়াও অন্য কোনো কাজ সম্পাদিত না হলে অপরাধমূলক ষড়যন্ত্র বলে বিবেচিত হবে না। দ্বিতীয়ত, কোনো কাজ করা বেআইনিভাবে করা থেকে বিরত রাখতে ইচ্ছাকৃতভাবে যদি কোনো কেউ সাহায্য করে, তাহলে সেটাই হবে। তো আমরা মারামারির বিষয়টা তো দেখছি, মারামারি কাকে বলে একটু দেখে নিই, এরপরে আমরা শেষ করবো ক্লাস। দেখেন মারামারির বিষয়টা কি বলতেছে। মারামারি এই যে মানে হচ্ছে হলো দণ্ডবিধির 159 ধারায় বিবাদিত যে ব্যক্তি প্রকাশ্য স্থানে মারামারি করলে তখন তাদেরকে মারামারি বলে গণ্য হবে। দুটি শর্ত আছে, প্রকাশ্য স্থানে বা শান্তি ভঙ্গ করতে হবে, এটা হলো শর্ত। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা একটু সমস্যাটা দেখি। যদিও ক্লাসটা আমাদের বড় হয়ে যাচ্ছে, তারপরে একটু ধৈর্য সহকারে দেখেন যে এখানে কি বলতেছে। এক্স ওয়াই বারংবার বিভিন্ন সময়ে স্বল্পমাত্রা বিষ প্রয়োগ করে জেডকে হত্যার জন্য একমত হয়। জেডকে হত্যা করার অভিপ্রায় এক্স ওয়াই মোতাবেক বিষ প্রয়োগ করে এবং কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেডের মৃত্যু হয়, এক্স ওয়াই এর দায়। এখানে আসলে একটা 37 ধারাতে হয়েছে কোঅপারেশন, যাকে বলা হয় কোঅপারেশন। এই যে কোঅপারেশন, অর্থাৎ এখানে বলতেছে যে আলোচনা এক্স ওয়াই সমানভাবে দায়ী হবে, কারণ এটি দণ্ডবিধি শুধু 37 ধারা অনুযায়ী একজন আরেকজনকে সহযোগিতা করেছে, শেষে এসে উনি মারা গেছে, তাহলে এমনি 37 ধারার বিষয়টাই আসবে। 37 ধারাতে বলতেছে সহযোগিতামূলক ভাবে যদি কোনো অপরাধ সংগঠন করা হয়, সেটাই